খামেনির মৃত্যুতে ইরান জুড়ে আর্তনাদ। সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিহত। যুক্তরাষ্ট্র, ইসরায়েল ও তেহরানের পাল্টাপাল্টে হামলা অব্যাহত। ইরানের হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত। কুয়েত বিমানবন্দরে আহত ৪। প্রবাসীদের নিরাপত্তায় গুরুত্ব প্রধানমন্ত্রীর। ফ্লাইট বাতিলে ভোগান্তি কমানোর চেষ্টা। এয়ারপোর্টে একটা ড্রোন হামলা হয়, তো সেখানে আমাদের বাংলাদেশের ৪ জন কর্মী তারা কর্মরত ছিলেন, তারা আহত হয়েছেন। বাংলাদেশি যারা আছে ওইসব জায়গায় এরাই আমাদের প্রায়োরিটি, এবং যারা স্ট্যান্ডার্ড আছে প্যাসেঞ্জাররা এদেরকে সহায়তা করা। উই আর কোঅর্ডিনেটিং ওয়েল। দেখছিলেন প্রধান শিরোনাম। রাতের সময় সঙ্গে আছি আমি গোলাম রাব্বি। এবার অন্যান্য শীর্ষ সংবাদ। যে কোনো দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় করণীয় ঠিক করার নির্দেশ প্রধানমন্ত্রীর। শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রের। রমজানের পরে সিটি কর্পোরেশন নির্বাচনের কাজ শুরুর পরিকল্পনা ইসির। স্থানীয় নির্বাচন দলীয় প্রতীকে কিনা সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় কমিশন। মশার উৎপাতে নাজেহাল রাজধানীবাসী। নিয়ন্ত্রণে ঢাকা দক্ষিণ সিটিতে মাসব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু। পরিচ্ছন্ন নগরী গড়ার অঙ্গীকার প্রশাসকের। ২ বছরে বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার। বড় চ্যালেঞ্জ বিপুল অঙ্কের দেনা। সিস্টেম লস কমিয়ে ঘাটতি সামলানোর পরিকল্পনা। দুর্নীতি অযৌক্তিক ব্যয় কমানোয় জোর। এবং রাজধানীতে খণ্ডিত লাশ উদ্ধারের রহস্য উন্মোচন। রুমমেটের হাতে খুন হন নরসিংদীর ওবায়দুল্লাহ। আগের ক্ষোভ থেকেই হত্যা। অভিযুক্ত শাহিন গ্রেফতার। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি মার্কিন আগ্রাসনে নিহত হয়েছেন। ৪০ দিনের শোক ও ৭ দিন সরকারি ছুটি ঘোষণা করা হয়েছে। মারা গেছেন সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও। ইরানে নিহতের সংখ্যা ছাড়িয়েছে ২০০। পাল্টা হামলায় নিহত হয়েছেন ৮ ইসরায়েলি ও ৩ মার্কিন সেনা। মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিতে একের পর এক ক্ষেপণাস্ত্র ছুটছে ইরান। হামলা অব্যাহত রেখেছে ট্রাম্প নেতানিয়াহু বাহিনীও। আক্রমণের নিন্দা জানিয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। این سوخت رو نتوانیم در داخل کشور تولید کنیم، باید دست دراز کنیم طرف آمریکا। ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতার ৩৭ বছরের শাসনামলে অসংখ্যবার আয়াতুল্লাহ আলী খামেনির ওপর হামলার চেষ্টা হয়েছে। ১৯৮১ সালে মসজিদে এক বোমা হামলায় গুরুতর আহত হলেও দমে না গিয়ে মাসুদ পেজিশকিয়ান সহ মোট ৬ জন প্রেসিডেন্টের সময়কাল শাসন করেছেন এই প্রভাবশালী ব্যক্তিত্ব। গত জুন মাসেও সরাসরি তেল আবিবের সঙ্গে সংঘাতে জড়িয়ে নিজের শক্তিমত্তার জানান দিয়েছিলেন তিনি। অবশেষে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনে নিভে গেল খামেনি প্রদীপ। মৃত্যুর আগ মুহূর্তেও তিনি রাষ্ট্রীয় কাজে ব্যস্ত ছিলেন বলে জানিয়েছে বিভিন্ন গণমাধ্যম। খামেনিকে হত্যার পরও থেমে নেই ইসরায়েলি আগ্রাসন। ইরানের পশ্চিম ও মধ্যাঞ্চলে ৩০টির বেশি লক্ষ্যবস্তুতে হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। হামলায় খামেনির মেয়ে, জামাতা ও নাতিও নিহত হয়েছেন। তেহরানে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রে চালানো যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির রাজনৈতিক উপদেষ্টা এবং দেশটির প্রতিরক্ষা পরিষদের সেক্রেটারি আলী শামখানি নিহত হয়েছেন। প্রাণ হারিয়েছেন ইরানের সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও। সর্বোচ্চ নেতাকে হত্যার উপযুক্ত জবাব দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজিশকিয়ান। মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন সামরিক ঘাঁটিতে বিশ্বের ইতিহাসের সবচেয়ে বিধ্বংসী সামরিক হামলার ঘোষণা দিয়েছে ইরানের বিপ্লবী গার্ড বাহিনী। এরপরই তেল আবিব সহ ইসরায়েলের গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলার পাশাপাশি মধ্যপ্রাচ্যের মার্কিন স্থাপনাও নিশানা করে ইরান। সমগ্র ইসরায়েল জুড়ে বেজে ওঠে সাইরেন। দেশ জুড়ে সর্বোচ্চ সতর্কতা জারি করেছে নেতানিয়াহু প্রশাসন। মার্কিন সামরিক ঘাঁটিতে হামলার পর ইরান জুড়ে আরও তীব্র হামলার হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। ট্রুথ সোশ্যালে তিনি জানান, এমন হামলা চালানো হবে যা এর আগে ইরান কখনোই দেখেনি। ইরানে হামলা নিন্দা জানিয়েছে রাশিয়া, চীন ও উত্তর কোরিয়া। খামেনির হত্যাকাণ্ডকে নিন্দনীয় উল্লেখ করে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন, এই হত্যা মানবিক নৈতিকতা এবং আন্তর্জাতিক আইনের সব মানদণ্ড লঙ্ঘন করেছে। অবিলম্বে যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে বেইজিং। ইরানের ওপর মার্কিন ইসরায়েলি হামলাকে অবৈধ আগ্রাসন এবং জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন উল্লেখ করে বিবৃতি দিয়েছে উত্তর কোরিয়া। সাদিয়া তাসনিম, সময় সংবাদ।
ইরানের ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সহ 3 প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাংলাদেশি সহ আরও অন্তত 58 জন। এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আহত হয়েছেন 4 বাংলাদেশি সহ অন্তত 12 জন। এই অশ্রু শোকের, প্রিয়জন হারানোর বেদনার। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ আগ্রাসনে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনির মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার সঙ্গে সঙ্গে রাজপথে নেমে আসেন লাখ লাখ মানুষ। সর্বোচ্চ ধর্মীয় নেতার মৃত্যুতে যেন শোকের সাগরে ভাসছে গোটা ইরান। রাজধানী তেহরানে একে একে জড়ো হতে থাকেন অসংখ্য নারী পুরুষ। সর্বোচ্চ ধর্মীয় নেতাকে হারিয়ে শোকে মাতম করেন তারা। সময় গড়ানোর সঙ্গে সঙ্গে জনসমুদ্রে পরিণত হয় তেহরান। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে প্রতিশোধ নেয়ার দাবি করেন তারা। খামেনি হত্যার বদলা চান তারা। শুধু তেহরানই নয়, ইস্পাহান সহ ইরানের আরও বেশ কয়েকটি শহরের রাজপথে নেমে আসেন সাধারণ ইরানিরা। মার্কিন আগ্রাসনের বিরুদ্ধে তীব্র প্রতিরোধ গড়ে তোলার ডাক দেন তারা। সর্বোচ্চ নেতার মৃত্যুতে দেশ জুড়ে 40 দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ইরান। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে 7 দিনের সাধারণ ছুটি। এদিকে ইরানে মার্কিন ও ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে খোদ নিউ ইয়র্কে বিক্ষোভ হয়েছে। নিউ ইয়র্কে টাইমস স্কয়ারে জড়ো হয়ে বিক্ষোভ করেন শত শত মানুষ। ইরানের জাতীয় পতাকা হাতে অবিলম্বে হামলা বন্ধের দাবি জানান তারা। বলেন, ইরাক যুদ্ধ থেকে শিক্ষা না নেয়ার কারণেই নতুন করে ইরানের মাটিতে হামলা চালাচ্ছে যুক্তরাষ্ট্র। এই সংঘাতের কারণে গোটা মধ্যপ্রাচ্য অস্থিতিশীল হয়ে উঠবে বলেও সতর্ক করেন আন্দোলনকারীরা। পাকিস্তানের উত্তরাঞ্চলীয় শহর স্কারদুতে খামেনির মৃত্যুর প্রতিবাদে হাজারো শিয়া মুসল্লি মিছিল বের করেন। বিক্ষোভকারীরা প্ল্যাকার্ড ও পতাকা হাতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে স্লোগান দেন। বিক্ষোভকারীরা জানান, এটি শুধু একজন নেতার হত্যাই নয়, বরং সমগ্র মুসলিম বিশ্বের প্রতি আঘাত। ভারতের কাশ্মীরের বিভিন্ন এলাকায় রোববার রাস্তায় নামেন শোকাহত প্রতিবাদকারীরা। তারা আয়াতুল্লাহ খামেনির ছবি হাতে শোক মিছিল করেন এবং ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে স্লোগান দেন। জোরদার করা হয় নিরাপত্তা। মালিহা সুহুরওয়ার্দী, সময় সংবাদ। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত আমরা আলোচনা যাব, তবে তার আগে আরও একটা রিপোর্ট দেখব। মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তার জন্য যে ব্যবস্থা নেওয়া হয়েছে সে বিষয় সংক্রান্ত রিপোর্ট আছে। এবং ইরানের ড্রোন হামলায় সংযুক্ত আরব আমিরাতে এক বাংলাদেশি সহ 3 প্রবাসী নিহত হয়েছেন। আহত হয়েছেন বাংলাদেশি সহ আরও অন্তত 58 জন। এদিকে কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরে আহত হয়েছেন 4 বাংলাদেশি সহ অন্তত 12 জন। যুক্তরাষ্ট্র ইসরায়েলি যৌথ হামলার জবাবে মধ্যপ্রাচ্যের দেশগুলোতে মার্কিন স্থাপনা লক্ষ্য করে হামলা চালাচ্ছে ইরান, যার সরাসরি প্রভাব পড়তে শুরু করেছে সেখানে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের ওপর। সংযুক্ত আরব আমিরাতের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, ইরানি হামলায় অধিকাংশ অস্ত্র ধ্বংস বা সাগরে ভূপাতিত করা হলেও 35টি ড্রোন আঘাত হেনেছে। হামলায় এক বাংলাদেশি সহ 3 জন নিহত হয়েছেন। বাংলাদেশি সহ বিভিন্ন দেশের 58 জন আহত হয়েছেন বলে জানায় আমিরাত কর্তৃপক্ষ। এতে উদ্বেগ বেড়েছে প্রবাসীদের মধ্যে। রীতিমতো আমরা স্বাচ্ছন্দ্যে কাজকাম করতে পারছি না, বা ভিতর থেকে একটা ভয় কাজ করতেছে। দেশবাসীর কাছে দোয়া চাই যেন তারা আমাদের জন্য দোয়া করে। এদিকে শনিবার সন্ধ্যায় কুয়েত আন্তর্জাতিক বিমানবন্দরেও ড্রোন হামলা চালায় ইরান। এতে 4 বাংলাদেশি সহ বিভিন্ন দেশের অন্তত 12 জন আহত হয়েছেন। আহতরা বিমানবন্দরে দায়িত্ব পালন করছিলেন। আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করে চিকিৎসার খোঁজ নিয়েছেন কুয়েতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মেজর জেনারেল সৈয়দ তারিক হোসেন। কুয়েত এয়ারপোর্টে একটা ড্রোন হামলা হয়, তো সেখানে আমাদের বাংলাদেশের 4 জন কর্মী তারা কর্মরত ছিলেন, তারা আহত হয়েছেন। আমি আজকে তাদেরকে ফারমানি হসপিটালে দেখতে গিয়েছিলাম। সংঘাত চলাকালে প্রবাসী বাংলাদেশিদের সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রদূত। সাদিয়া তাসনিম, সময় সংবাদ। এসব বিষয় নিয়ে বিস্তারিত আলোচনার জন্য স্টুডিওতে যুক্ত হয়েছেন সহকর্মী রায়হানুল রানা। যাচ্ছি তার কাছে। রানা, এই যে ইরানে যুক্তরাষ্ট্র এবং ইসরায়েল এবং তাদের মিত্র দেশের যে এই যে আগ্রাসন, সর্বশেষ কি পরিস্থিতি? রাব্বি, আপনাকে ধন্যবাদ। আপনি জানেন যে গতকাল আকস্মিক কিন্তু ইরানে হামলা চালানো হয় এবং সেই হামলায় আমি যদি বলি আপনাকে যে অন্তত 57 জন নিহত হয়েছেন। এর মধ্যে 30 জনই কমান্ডার, মানে ইরানের শীর্ষ কর্মকর্তা সামরিক বাহিনীর। একই সঙ্গে মারা গেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি। তার পরিবারের আরও বেশ কয়েকজন সদস্য কিন্তু আছেন। এছাড়াও আপনি জানেন যে মারা গেছেন কিন্তু সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমেদিনেজাদও। আমাদের কাছে কিছু তথ্য আছে রাব্বি, আমরা যদি সেই তথ্যগুলো একটু আলোচনা করি।
তাহলে আমরা দেখব যে ইরানে মার্কিন যুক্তরাষ্ট্রের যে আগ্রাসন, সেই আগ্রাসনের ফলে যেমন একদিকে ক্ষয়ক্ষতি হয়েছে, তেমনি প্রাণহানির ঘটনা ঘটেছে। আমরা একটু যদি দেখি ইরান ইসরায়েল সংঘাত, খামেনির মৃত্যুতে ইরান জুড়ে আর্তনাদ। আপনি জানেন যে লাখ লাখ মানুষ কিন্তু আজকে পুরো ইরান জুড়ে আর্তনাদ করেছে, তার রাস্তায় নেমে এসেছে। খামেনি হত্যার প্রতিবাদে দেশে দেশে বিক্ষোভ হয়েছে। শুধুমাত্র ইরান না, খোদ যুক্তরাষ্ট্র বিক্ষোভ হয়েছে। এদিকে ভারত, পাকিস্তান সব দেশে কিন্তু আপনি দেখছি যে হাজার হাজার মানুষ রাস্তায় নেমে তার হত্যার প্রতিবাদ জানাচ্ছে। তারা যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানাচ্ছে ইরানের প্রশাসনের কাছে। একটু আগে বলছিলাম যে হামলায় সাবেক প্রেসিডেন্ট মাহমুদ আহমদিনেজাদও নিহত হয়েছেন। তিনি কিন্তু 2005 সাল থেকে 2013 সাল পর্যন্ত ইরানের ক্ষমতায় ছিলেন এবং তিনি তার শাসনামল কিন্তু ইরান জুড়ে খুব সুন্দর একটা সরকার পরিচালিত হয়েছে, খুব সুন্দরভাবে। আমি একটু বলে রাখি যে আমাদের কাছে আরও কিছু তথ্য আছে। আমরা একটু রানা, আমরা তো দেখলাম যে দেশে দেশে প্রতিবাদ বিক্ষোভ হচ্ছে, দেশের রাষ্ট্রপ্রধানরা বা সরকার প্রধানরা কি কিছু বলছেন? হ্যাঁ, সে বিষয়ে আমরা দেখব। আমাদের পরবর্তীতে আমরা দেখব যে বিভিন্ন দেশের সরকার প্রধান কিন্তু এই হামলার নিন্দা জানিয়েছে। পাল্টে হামলা অব্যাহত রাখবে। আপনি জানেন একদিকে ইরান হামলা অব্যাহত রেখেছে, অন্যদিকে যুক্তরাষ্ট্র ইসরায়েল কিন্তু হামলা অব্যাহত রেখেছে। এখন পর্যন্ত ইরানে 200-র বেশি মানুষ মারা গেছে। অন্যদিকে শেষ খবর পাওয়া পর্যন্ত ইসরায়েলে 9 জন মারা গেছে এবং যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি একটু আগে বলেছেন যে 3 জন মার্কিন সেনা নিহত হয়েছেন এবং 5 জন আহত হয়েছেন। খামেনি হত্যা আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। আমরা বারবার বলি যে যুক্তরাষ্ট্র মানবাধিকারের কথা বলে, কিন্তু দেখেন সেই মানবাধিকারকে বুড়ো আঙ্গুল দেখিয়ে তারা কিন্তু ভেনেজুয়েলায় হামলা চালালো, এরপর ইরানে হামলা চালালো এবং যার কারণে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন যে এটা পুরোপুরি আন্তর্জাতিক আইনের লঙ্ঘন। এই হামলার নিন্দা জানিয়েছে কিন্তু চীন যুদ্ধবিরতির আহ্বান জানিয়েছে। অন্যদিকে উত্তর কোরিয়াও কিন্তু নিন্দা জানিয়েছে। সেক্ষেত্রে রানা, এই যে আবার ইরান কিন্তু যুক্তরাষ্ট্রের যারা মিত্র দেশ বা যেই সব দেশে তাদের ঘাঁটি আছে সেই জায়গা হামলা করেছে, সেক্ষেত্রে সেই দেশগুলোর প্রতিক্রিয়া কি? সেই দেশগুলো কিন্তু উল্টো একটা বিষয় লক্ষ্য করেন, তারা ইরানের হামলার নিন্দা জানিয়েছে, সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের দেশগুলো। কিন্তু ইরানে যে যুক্তরাষ্ট্র বা ইসরায়েল হামলা চালিয়েছে সে বিষয়ে কিন্তু কোনো নিন্দা তারা জানায়নি। আপনাকে বলে রাখি রাব্বি, আপনি জানেন যে এই চলমান সংঘাতের কারণে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে কিন্তু ফ্লাইট বিপর্যয় হচ্ছে। বাংলাদেশ থেকেও কিন্তু অনেক ফ্লাইট বাতিল করা হয়েছে, যদিও বাংলাদেশের বিমানবন্দর কর্তৃপক্ষ তারা বলছেন যে ফ্লাইট চলাচল স্বাভাবিক হচ্ছে। এ বিষয়ে সবশেষ জানতে এই মুহূর্তে হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আছেন আমাদের সহকর্মী আতর কাউসার। আমরা সরাসরি যাচ্ছি তার কাছে। বিমানবন্দরে এখন পর্যন্ত আমরা যা দেখেছি যে এখন পর্যন্ত গতকাল থেকে প্রায় 70টির কাছাকাছি ফ্লাইট কিন্তু বাতিল হয়েছে এবং এই মুহূর্তে আমরা হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের যে 2 নম্বর টার্মিনালে আছি। এখানে যে বহির্গমন যেই একটি ডিসপ্লে রয়েছে সেই ডিসপ্লেতে দেখাচ্ছে এখন থেকে রাত 1টা পর্যন্ত আরও 5টি ফ্লাইট বাতিলের কথা এখানে ডিসপ্লেতে উঠে আসছে এবং যতটুকু পর্যন্ত আমরা দেখেছি যে প্রত্যেকটি ফ্লাইটই হচ্ছে দুবাই এবং শারজার। মাস্কাটের একটি ফ্লাইট ছিল, সেটি এর আগে বাতিল হয়েছিল, কিন্তু এই মুহূর্তে আমরা দেখছি যে মাস্কাটের ফ্লাইটটিরও গেট ওপেন বলা হচ্ছে, অর্থাৎ সেই ক্ষেত্রে যাত্রীরা বিমানবন্দরে প্রবেশ করতে পারছেন, তা চেক ইন করতে পারছেন যেহেতু গেট ওপেনের কথা বলা হয়েছে। তো যাত্রীদের সাথে আমরা কথা বলেছি, তারা প্রত্যেকে যে অভিযোগটি করেছেন যে তাদের ফ্লাইট নির্ধারিত ফ্লাইট বাতিল হয়েছে, এই মর্মে তারা কিন্তু আসলে কোনো সিদ্ধান্ত পাচ্ছেন না যে পরবর্তীতে তারা কি করবেন, আবার কখন নাগাদ কিভাবে তাদের সাথে যোগাযোগ করা হবে। সব মিলিয়ে একটি সিদ্ধান্তহীনতায় তারা আছেন, যে কারণে অনেক যাত্রীকে আমরা পেয়েছি যে যাত্রী গতকাল তার ফ্লাইট ছিল, তিনি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে এসেছেন এবং আজকে পর্যন্ত তিনি অপেক্ষা করছেন, কারণ তিনি সিদ্ধান্ত নিতে পারছেন না তিনি কি ফেরত চলে যাবেন নাকি তিনি থাকবেন। আবার কিছু সময় আগে সৌদি আরবের কিছু প্যাসেঞ্জারের সাথে আমাদের কথা হয়েছিল, জেদ্দার একটি ফ্লাইট আছে রাতে, সেই ফ্লাইটটি তখন পর্যন্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি যে ফ্লাইটটি আসলে যাবে কিনা। তো সেক্ষেত্রে তারাও আসলে একটি অচলাবস্থার কথা বলছিলেন যে তাদের অনেকেরই ভিসার মেয়াদ শেষ হয়ে যাচ্ছে, কাজেই তারা যদি নির্ধারিত সময়ের মধ্যে তাদের গন্তব্যে না পৌঁছাতে পারে তাহলে তাদের ভিসার অবস্থা কি হবে। এই সব মিলিয়ে একটি অচলাবস্থার সৃষ্টি হয়েছে এবং তারা কর্তৃপক্ষের কাছে একটি সুনির্দিষ্ট তথ্য চাচ্ছেন যে তারা আসলে ঠিক কবে নাগাদ যেতে পারবেন
সেই বিষয়তে হয়তো কর্তৃপক্ষ তাদের বলতে পারবে না, কিন্তু তাদেরকে কিভাবে জানানো হবে যে তাদের ফ্লাইটটি আবার কখন হবে এবং সেই অনুযায়ী তারা ঠিকভাবে আসতে পারবেন কিনা, এই বিষয়ে কর্তৃপক্ষের সহায়তা চাচ্ছেন সকল যাত্রী যাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে। তো এই ছিল হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে এই যে অচলাবস্থা তৈরি হয়েছে, যাত্রীরা অপেক্ষা করছে, তাদের ফ্লাইট ক্যান্সেল হয়েছে, তার সর্বশেষ তথ্য আমার কাছে। রাব্বি, সেক্ষেত্রে রানা, এটা তো আমরা শুনলাম, সামগ্রিকভাবে আকাশপথে কি অবস্থা? রাব্বি, এ নিয়েও আমাদের কাছে বেশ কিছু তথ্য আছে, আমরা একটু দেখতে চাই সেগুলো। ইরান ইসরায়েল সংঘাতের কারণে কিন্তু সামগ্রিকভাবেই আকাশপথে প্রভাব পড়েছে। আপনি জানেন যে মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট চলাচল ব্যাহত, শুধুমাত্র বাংলাদেশ না রাব্বি, পুরো বিশ্বের ফ্লাইট কিন্তু চলাচল ব্যাহত হচ্ছে এবং মধ্যপ্রাচ্য থেকে কোনো ফ্লাইট কিন্তু যাচ্ছে না। যদি বলি যে বিকল্প রুট ব্যবহার করে ইউরোপ বলেন, আমেরিকা বলেন, তারা কিন্তু ফ্লাইট চলাচল করছে, যদিও ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে ফ্লাইট চলাচল। আমরা জানি বাংলাদেশ থেকেও কিছু ফ্লাইট চলাচল এর মধ্যে শুরু হয়েছে, তবে হাজারো যাত্রী কিন্তু দুর্ভোগে পড়েছেন এর ফলে। আপনি জানেন যে বাংলাদেশেও আমরা একটু আগে লাইভে দেখলাম যে আমাদের বিমানবন্দরে কিন্তু যাত্রীরা দুর্ভোগে পড়েছেন, যদিও সরকার বলছে যে যাত্রীদের যে দুর্ভোগ, সেই দুর্ভোগের চেষ্টা করছে সরকার। সেক্ষেত্রে বাংলাদেশে কি ধরনের প্রভাব পড়তে পারে বা বিশ্বে এই ধরনের কি প্রভাব পড়তে পারে? রাব্বি, যে বিষয়টা বলা হচ্ছিল যে ফ্লাইট যদি চলাচল বন্ধ হয়ে যায় তাহলে এর প্রভাব কিন্তু সারা বিশ্বেই পড়বে, বাংলাদেশেও কিন্তু এর প্রভাবটা পড়বে। যদিও সরকার বলছে যে তারা ব্যবস্থা নিচ্ছে, সেই ক্ষেত্রে হয়তো আমরা আশা করতে পারি যে খুব দ্রুত এটা ঠিক হবে আসলে। সেক্ষেত্রে আরেকটা বিষয় যে অনেক দিন ধরেই কথা হচ্ছিল বা এটা একেবারে অনেক গুরুত্বপূর্ণ ইস্যু, যে হরমুজ প্রণালী বন্ধ করার কথা বলা হচ্ছিল, সেটার কি অবস্থা এবং সেখানে কি ইরান কোনো ছাড় দিয়েছে কিনা? রাব্বি, আমি আপনাকে বলেছি একটু আগেই, ইরানের পররাষ্ট্রমন্ত্রী তিনি কিন্তু বলেছেন যে হরমুজ প্রণালীতে যেভাবে নৌ চলাচল করতো ঠিক একইভাবে চলবে, এটা পুরোপুরি স্বাভাবিক থাকবে, এটা নিয়ে কোনো সমস্যা হবে না। একই সাথে তো বাংলাদেশ সরকার প্রধানও আমাদের দেশের যে জনশক্তি বা ফ্লাইট চলাচলের ক্ষেত্রে বিশেষ নজরদারি বা নির্দেশনা দেওয়ার কথাও বলেছেন। রাব্বি, এ নিয়ে আমাদের একটি প্রতিবেদন আছে। মধ্যপ্রাচ্যে থাকা প্রবাসীদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। পর্যাপ্ত মজুদ থাকায় বর্তমান পরিস্থিতিতে দেশে জ্বালানি সংকট হবে না। পররাষ্ট্র বিদ্যুৎ জ্বালানি মন্ত্রীর সঙ্গে বৈঠকের পর একথা জানান প্রধানমন্ত্রীর উপদেষ্টা হুমায়ুন কবির। এদিকে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী জানান, ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগ মোকাবেলায় উপকূলীয় অঞ্চলের মতো রাজধানীতেও 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখতে নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। অন্য দিনের মতো রোববারও সচিবালয়ে কর্মব্যস্ত প্রধানমন্ত্রী তারেক রহমান। সকালে মন্ত্রিপরিষদ বিভাগে পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান, প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা ডক্টর হুমায়ুন কবির এবং বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদের সঙ্গে বৈঠক করেন সরকার প্রধান। আলোচনায় উঠে আসে ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় মধ্যপ্রাচ্য পরিস্থিতি সহ আন্তর্জাতিক নানা বিষয়। বৈঠক শেষে প্রধানমন্ত্রীর পররাষ্ট্র বিষয়ক উপদেষ্টা জানান, মধ্যপ্রাচ্যে থাকা বাংলাদেশি নাগরিকদের নিরাপত্তার বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী। এদিকে দেশে পর্যাপ্ত জ্বালানি মজুদ থাকায় বর্তমান পরিস্থিতিতে জ্বালানি সংকট হবে না বলে জানান তিনি। বাংলাদেশি যারা আছে ওইসব জায়গায় এরাই আমাদের প্রাধান্য, প্রায়োরিটি, এবং যারা স্ট্যান্ডার্ড আছে প্যাসেঞ্জাররা, এদেরকে সহায়তা করা। উই আর কোঅর্ডিনেটিং ওয়েল, যাতে কোনো ডিস্ট্রেস আমাদের সিটিজেন্সদের হয় না। সংকটে আমরা আগেও দেখছি যে বিভিন্ন সময় কিছু এনার্জি রিলেটেড একটু ফ্লাকচুয়েশন হইতে পারে, বাট যে স্টক আছে এটা নিয়ে কোনো তেমন অসুবিধা হবে না। এর আগে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণমন্ত্রী আসাদুল হাবিব দুলু, প্রতিমন্ত্রী এম ইকবাল হোসেন সহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে বৈঠক করেন প্রধানমন্ত্রী। পরে মন্ত্রী বলেন, ভূমিকম্প সহ যে কোনো দুর্যোগ মোকাবিলায় দেশের উপকূল অঞ্চলের মতো রাজধানীতেও অন্তত 1 লাখ স্বেচ্ছাসেবক প্রস্তুত রাখার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী। গত মাসে যে আর্থকোয়েকের দেখা দিচ্ছিল বিভিন্ন জায়গায়, সে কারণে উনি বিশেষ করে ঢাকা কেন্দ্রিক আমাদেরকে 1 লক্ষ ভলান্টিয়ার, যেটা আমাদের কোস্টাল এরিয়াতে আছে, ওই মডেলে তৈরি করার জন্য আমাদের একটা নির্দেশনা দিয়েছে। কিছু ইকুইপমেন্ট দ্রুত গতিতে যাতে আমরা প্রকিউরমেন্ট করতে পারি এবং অ্যাওয়ারনেস তৈরি করার জন্য অন্য অন্য মন্ত্রণালয়ের সঙ্গে আমাদের কাজ করার নির্দেশনা দিয়েছে। এছাড়া দুর্যোগ পরিস্থিতিতে নাগরিকদের অবস্থান নেওয়া সহ বিভিন্ন কার্যক্রম পরিচালনায় রাজধানীতে স্কুল, খেলার মাঠ ও খোলা স্থান চিহ্নিত করে তা প্রস্তুত রাখার নির্দেশনাও দেন সরকার প্রধান। বিভিন্ন খেলার মাঠ, স্কুলকে চিহ্নিত করতে বলা হয়েছে। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। রানা, সেই ক্ষেত্রে আমাদের সরকার প্রধানও কিন্তু বিশেষ নজর দিতে বলেছেন এবং প্রবাসী সহ যারা এই সংশ্লিষ্ট দিক নির্দেশনাও দিয়েছেন। কি বললেন আজকের সভায়?
রাব্বি, আপনি জানেন যে পুরো মধ্যপ্রাচ্যে কিন্তু লাখ লাখ প্রবাসী বাংলাদেশি অবস্থান করছে, তারাও কিন্তু আতঙ্কে রয়েছেন। আমাদের কাছে কিছু তথ্য আছে, আমরা একটু যদি দেখি যে আমিরাতে আমরা জানি যে এক বাংলাদেশি নিহত হয়েছেন ইরানের হামলায়, কুয়েতে আহত হয়েছেন 4 জন। প্রবাসীদের নিরাপত্তায় সর্বোচ্চ গুরুত্ব দিতে বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এছাড়াও একটা বিষয় বারবার বলা হচ্ছিল যে পর্যাপ্ত মজুদ থাকায় দেশে জ্বালানি সংকট হবে না। যে আতঙ্কটা ছিল যে যেহেতু ইরান হামলা চলছে, যদি হরমুজ প্রণালী বন্ধ হয়ে যায় তাহলে সারা বিশ্বে তেলের ঘাটতি দেখা দিবে এবং এতে জ্বালানির যদি সংকট দেখা দেয় তাহলে সব কিছুর দাম কিন্তু বাড়বে। যদিও আমি একটু আগে বলছিলাম আপনাকে যে ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেছেন যে কোনো ধরনের সমস্যা হবে না, আগেও যেভাবে চলতো এখনও ঠিক সেভাবেই চলবে এই হরমুজ প্রণালী। তো রাব্বি, এই ছিল আমার কাছে সবশেষ। রানা, অসংখ্য ধন্যবাদ আলোচনায় যুক্ত হওয়ার জন্য। ধন্যবাদ। ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের আগ্রাসন, একই সাথে বিশ্ব পরিক্রমা এবং একই সাথে বাংলাদেশে কী প্রভাব পড়তে পারে এবং বিশ্বের সার্বিক পরিস্থিতি, প্রতিক্রিয়া, এসব নিয়ে আলোচনায় যুক্ত হয়েছিলেন সহকর্মী রায়হানুল রানা। এবার যাচ্ছে হাতে থাকা অন্য খবরে। শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে দ্রুতই ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ। দুপুরে সচিবালয়ে সাংবাদিকদের তিনি কথা বলেছেন। আইন শৃঙ্খলা পরিস্থিতির দৃশ্যমান উন্নতি হয়েছে উল্লেখ করে স্বরাষ্ট্রমন্ত্রী বলেছেন, সরকার আন্তরিকতার সঙ্গে চেষ্টা করছে আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণের। এ সময় নরসিংদীর ঘটনায় আসামি গ্রেপ্তার হয়েছে এবং দ্রুত শাস্তির ব্যবস্থা করা হবে বলে জানিয়েছেন তিনি। ভারতের সঙ্গে লেনদেন, যাতায়াত, সীমান্ত নিরাপত্তা নিয়ে কথা হয়েছে বলেও জানিয়েছেন সালাউদ্দিন আহমদ। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত সশস্ত্র বাহিনী যেভাবে মাঠে ছিল, বাংলাদেশে যত শীর্ষ সন্ত্রাসী আছে, এরকম যত চাঁদাবাজ আছে, তারা অতি অবশ্যই যাতে আইনের আওতায় আসে, ধৃত হয়, সেই ব্যবস্থা আমরা খুব দ্রুত নেব। প্রতিবেশী হিসাবে আমাদের ভারতের সাথে অনেক বেশি লেনদেন আছে, ব্যবসা বাণিজ্য আছে, যাতায়াত আছে বিভিন্ন ক্ষেত্রে। সেই সমস্ত বিষয়ে এবং সিকিউরিটি অ্যাসপেক্টগুলো নিয়ে তারা কথা বলতে এসেছিলেন। রাতের সময় আরও থাকছে। পাবনায় দাদি নাতনি হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার, হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ, খুনের ঘটনায় 7 আসামির রিমান্ডে। রমজানের পর স্থানীয় সরকার নির্বাচন হবে বলে জানিয়েছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমান এল মাসুদ। দুপুরে ইসির মিডিয়া সেন্টার এক অনুষ্ঠানে যোগ দিয়ে কথা বলেন তিনি। কমিশনের চলমান উপনির্বাচনে ইসির তৎপরতার কথা জানিয়ে তিনি বলেছেন, স্থানীয় সরকার নির্বাচন দলীয় প্রতীকে হবে কিনা সে বিষয়ে সংসদের সিদ্ধান্তের অপেক্ষায় ইসি। সম্প্রতি অনুষ্ঠেয় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট সুষ্ঠু হয়েছে উল্লেখ করে নির্বাচনের ঘাটতির বিষয়গুলো কমিশন খতিয়ে দেখবে বলে উল্লেখ করেন তিনি। রমজান মাসের পরেই আমি মনে করি যে লোকাল গভর্নমেন্টের যে সিটি কর্পোরেশনের নির্বাচন সেটা অনুষ্ঠিত হবে। পরবর্তী যে আরও লোকাল গভর্নমেন্টের নির্বাচনে একই ব্যবস্থা করা হয়েছে। সংসদ যদি এটাকে বিবেচনা মনে করেন, সঠিক এটা যদি তারা ভালো মনে করেন তাহলে সেভাবেই নির্বাচন হবে। আর যদি সংসদ তার সুচিন্তিত বিবেচনা করে যদি মনে করেন যে না আগের মতোই থাকা ভালো ছিল, তাহলে আগের মতোই থাকবে। ডেঙ্গুর মৌসুম শুরুর আগেই মশাবাহিত রোগ ঠেকাতে মাঠে নেমেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে মাসব্যাপী মশক নিধন কর্মসূচি শুরু করেছে সিটি কর্পোরেশন। প্রশাসনের পাশাপাশি নগরবাসীকে সচেতন হওয়ার তাগিদ দক্ষিণ সিটির প্রশাসকের। সাম্প্রতিক সময়ে রাজধানী জুড়ে প্রকট হয়ে উঠেছে মশার উৎপাত, এতে অতিষ্ঠ নগরবাসী। এই পরিস্থিতিতে ডেঙ্গু ও চিকনগুনিয়া সহ মশাবাহিত রোগ প্রতিরোধে মাসব্যাপী বিশেষ মশক নিধন কর্মসূচি শুরু করেছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন। সোমবার সকালে রাজধানীর বাসাবো এলাকায় কর্মসূচির উদ্বোধন করেন সংস্থাটির প্রশাসক আব্দুস সালাম। এ সময় উপস্থিত ছিলেন সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব। উদ্বোধনী অনুষ্ঠানে সিটি কর্পোরেশনের প্রশাসক আব্দুস সালাম জানান, দক্ষিণ সিটির ৭৫টি ওয়ার্ডের মধ্যে 10টি ওয়ার্ডকে ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। এসব এলাকায় বিশেষ নজরদারির পাশাপাশি নগরীর প্রতিটি মহল্লায় পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে। ব্যক্তি মালিকানাধীন জলাধার, ছাদবাগান বা নির্মাণাধীন ভবনে জমে থাকা পানি নিজ দায়িত্বে পরিষ্কার না রাখলে ভ্রাম্যমাণ আদালত পরিচালনার হুঁশিয়ারি দেন তিনি। ৭৫টা ওয়ার্ডের মধ্যে 10টা ওয়ার্ড হলো সবচেয়ে ঝুঁকিপূর্ণ মশকের জন্য। প্রতিটা ওয়ার্ড, প্রতিটা এলাকা, প্রতিটা মহল্লায় মশক নিধন
পাশাপাশি পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযান চলবে। কিন্তু পরিষ্কার করার পরে পরিষ্কারটা রাখার দায়িত্ব কিন্তু সেই মালিক যে আছে সে, যদি সে পরিষ্কার না রাখে তাহলে কিন্তু মোবাইল কোর্ট আইসা তাকে জরিমানা করবে। এদিকে খাল পুনরুদ্ধার কার্যক্রমও শুরু হয়েছে জানিয়ে ঢাকা ৯ আসনের সংসদ সদস্য এবং সড়ক পরিবহন ও রেলপথ প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব বলেন, দখলদারদের কোনো রাজনৈতিক পরিচয় নেই, তারা কেবলই দখলদার। কেউ খাল দখলের চেষ্টা করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। যারা অবৈধ দখলদার এবং যারা দখলদার তাদের কোনো পরিচয় নাই, তারা দখলদার, এটাই তাদের পরিচয়। সুতরাং যারা এসব অবৈধ দখল করবে আমরা তাদেরকে আইনের আওতায় আনবো। উদ্বোধনী অনুষ্ঠানে বক্তারা বলেন, নগরবাসী সচেতন না হলে কোনো উদ্যোগী কাজে আসবে না। দিন মোহাম্মদ সাব্বির, সময় সংবাদ, ঢাকা। রাতের সময় আরও থাকছে। সাকিব থাকলে 2027 বিশ্বকাপের পরিকল্পনা সাজানো সহজ হবে বললেন ওয়ানডে অধিনায়ক মিরাজ। 50 ওভার ক্রিকেটে দ্রুতই সেরা ছন্দে ফেরার আশা। এবার বাণিজ্যের সংবাদ। আগামী 2 বছরে বিদ্যুতের দাম বাড়াতে চায় না সরকার, তবে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে বিপুল অঙ্কের দেনার চাপ। যদিও সিস্টেম লস কমিয়ে ঘাটতি সামলানোর পরিকল্পনার কথা জানালেন বিদ্যুৎ ও জ্বালানি মন্ত্রী। পাশাপাশি ক্যাপাসিটি চার্জের চাপ কমাতে বেসরকারি বিদ্যুৎ কেন্দ্রের সঙ্গে সমঝোতার কথা ভাবা হচ্ছে। বিশেষজ্ঞরা বলছেন, দুর্নীতি, লুণ্ঠনমূলক ব্যয়রোধ, সাশ্রয়ী জ্বালানি ব্যবহারের মাধ্যমে বিদ্যুৎ খাতের আর্থিক চাপ কমানো সম্ভব। ফারুক ভিয়া রবিনের রিপোর্ট। দেশে বিদ্যুৎ উৎপাদনের সক্ষমতা বাড়লেও গ্রাহকের উপর চাপ হয়ে দাঁড়ায় ক্রমাগত দাম বৃদ্ধি। বিগত আওয়ামী লীগ সরকারের 16 বছরের শাসন আমলে গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম বেড়েছে অন্তত 14 বার। তবু থেমে নেই এ খাতে দেনার চাপ। ফলে বিদ্যুৎ খাতে লোকসান ছাড়িয়েছে বছরে 50,000 কোটি টাকা, যা মেটাতে সরকারকে দিতে হচ্ছে বড় অঙ্কের ভর্তুকি। বিপরীতে এ ভর্তুকি কমাতে চাপ আছে আন্তর্জাতিক মুদ্রা তহবিল IMF এর পক্ষ থেকে। নানামুখী এমন সব চ্যালেঞ্জের মধ্যেও আগামী 2 বছর গ্রাহক পর্যায়ে বিদ্যুতের দাম না বাড়ানোর পক্ষে নতুন সরকার। সেক্ষেত্রে সিস্টেম লস বা পদ্ধতিগত লোকসান কমানোর উপর জোর দেওয়া হচ্ছে, কিন্তু তাতে ঘাটতি কতটা পূরণ করা যাবে তা নিয়ে সংশয় রয়েছে। সিস্টেম লস আমি মনে করি তাতে সর্বোচ্চ 5,000 কোটি টাকা কমানো যেতে পারে, কিন্তু এটা এই বছর হয়তো 55,000 কোটি টাকা যাবে। তাহলে ওই 5,000 কমালেও কিন্তু 50,000 কোটি টাকা রয়ে যায়। 50,000 কোটি টাকার চাপ ইকোনমির জন্য সাংঘাতিক। সেক্ষেত্রে দুর্নীতি, লুণ্ঠনমূলক অযৌক্তিক ব্যয় রোধের ওপর জোর দিচ্ছেন বিশেষজ্ঞরা। পাশাপাশি বিদ্যুৎ উৎপাদনে ব্যয়বহুল তেলভিত্তিক কেন্দ্রের উপর নির্ভরতা কমিয়ে তুলনামূলক সাশ্রয়ী জ্বালানি, গ্যাস, কয়লা ব্যবহারে অগ্রাধিকার দেওয়ার পরামর্শ দিচ্ছেন তারা। তারা বেশি বেশি পয়সা নিয়ে যাচ্ছে, নানাভাবে চুক্তি করেছে, নানা কৌশলে নিচ্ছে, সেই সব কৌশলে তো 1000টা কৌশল বানায় ফেলেছে। সেই সব কৌশলগুলোর উপরে কৌশলগুলোতে ইন্টারভেন করতে হবে। তরল জ্বালানি যে 7,000-8,000 মেগাওয়াট আছে এগুলো বন্ধ করে দিতে হবে। দিলে 20-22,000 কোটি টাকা বছরে সেভ হবে। কয়লা বিদ্যুৎ উৎপাদন ক্ষমতা আছে 7,000 মেগাওয়াটের উপরে, তার উৎপাদন ক্ষমতা ব্যবহার হচ্ছে মাত্র 45%, যেটা 90% ব্যবহার হওয়ার কথা। বিদ্যুৎ খাতে ব্যয় বাড়ার আরেক বড় কারণ বিপুল অঙ্কের ক্যাপাসিটি চার্জ, যা গত বছর 40,000 কোটি টাকা ছাড়িয়েছে। আর সে চাপ কমাতে বিদ্যুৎ উৎপাদনকারী বেসরকারি প্রতিষ্ঠানগুলোর সঙ্গে সমঝোতায় যাওয়ার পরিকল্পনা নীতি নির্ধারকদের। আমরা চেষ্টা করতেছি যাতে একটা উইন উইন সিচুয়েশনের মধ্যে নিয়ে আসতে পারি। যেসব পাওয়ার স্টেশনগুলো দিয়ে গেছে, এগ্রিমেন্ট করে গেছে, এগুলোর সাথে নেগোশিয়েট করতে হবে। নেগোশিয়েট করে একটা জায়গায় নিয়ে আসতে হবে আমাকে, যেটা নিয়ে এসে যেটা জনগণও লাভবান হয়, যারা দিচ্ছে তারা লাভবান হয়। বিদ্যুৎ উৎপাদন ব্যয় কমাতে নজরদারি ও নিয়ন্ত্রক সংস্থাকে শক্তিশালী করার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। বিদ্যুৎ খাতে ক্রমেই বাড়ছে দায় দেনা, আর্থিক চাপ, যার বোঝা চাপছে সাধারণ গ্রাহকের উপর। যদিও বাড়তি দামের দায় নিতে নারাজ ভোক্তারা। এক্ষেত্রে অযৌক্তিক ব্যয় কমানো সহ সাশ্রয়ী নীতিতে হাঁটার পরামর্শ দিচ্ছেন বিশেষজ্ঞরা। ফারুক ভিয়া রবিন, সময় সংবাদ, ঢাকা। জুলাই শহীদ আবদুল্লাহ বিন জাহিদের ক্যান্সার আক্রান্ত ভাই জিসানের চিকিৎসায় আবারও সহায়তা দিলেন প্রধানমন্ত্রী তারেক রহমান। রাজধানী গুলশানের জিসানের মায়ের হাতে প্রধানমন্ত্রীর পক্ষে সহায়তা তুলে দেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত। মাত্র 14 বছর বয়সে কোলন ক্যান্সারে আক্রান্ত মাহমুদুল্লাহ বিন জিসান পরে তার চিকিৎসার সম্পূর্ণ দায়িত্ব নেন প্রধানমন্ত্রী তারেক রহমান। প্রধানমন্ত্রীর সহায়তায় ইতিমধ্যে জিসানের কেমোথেরাপি, রেডিওথেরাপি সহ বিভিন্ন টেস্ট সম্পন্ন হয়েছে।
অনৈতিক প্রস্তাব এবং কথা কাটাকাটির ক্ষোভ থেকেই চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করা হয় নরসিংদীর শিবপুরের ওবায়দুল্লাহকে। লাশ গুম করতে তার দেহ 7 টুকরো করে রাজধানীর বিভিন্ন জায়গায় ফেলে দেয় রুমমেট শাহিন। সিসিটিভির ফুটেজ ও তথ্য প্রযুক্তি সহায়তায় শাহিনকে গ্রেফতারের পর এসব তথ্য জানিয়েছে পুলিশ। শনিবার সকালে রাজধানীর বিভিন্ন জায়গা থেকে খণ্ডিত হাত ও পা উদ্ধার করে পুলিশ। পরে তদন্তে জানা যায় খণ্ডিত অংশগুলো নরসিংদীর শিবপুরের ওবায়দুল্লাহর মরদেহের। সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে ওবায়দুল্লাহর রুমমেট শাহিনকে গ্রেপ্তার করে পুলিশ। এরপরই স্পষ্ট হয় হত্যাকাণ্ডের নৃশংসতা। পুলিশ বলছে অনৈতিক প্রস্তাব ও কথা কাটাকাটির ক্ষোভ থেকেই শুক্রবার দিবাগত রাতে ওবায়দুল্লাহকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করে শাহিন। ঝগড়া বিবাদের এক পর্যায়ে এই যে ওবায়দুল্লাহ যিনি নিহত হয়েছেন তিনি এই শাহিনকে বিভিন্ন অকথ্য ভাষায় গালিগালাজ করে। তর্ক বিতর্কের এক পর্যায়ে রাগে ক্ষোভে শাহিন সে আসে এবং উপর্যুপরি তাকে ওই ঘাড়ে এবং গলায় চাপাতি দিয়ে কোপায়। ওবায়দুল্লাহকে খুনের পর মরদেহ 7 টুকরো করে শাহিন। লাশ গুম করতে মরদেহের টুকরো করা অংশ পলিথিনে মুড়িয়ে সাইকেলে করে রাজধানীর বিভিন্ন জায়গা ফেলে দেয় শাহিন। মানুষ যখন বাঁচার চেষ্টা করে তখন সে বিভিন্ন প্রক্রিয়া অবলম্বন করে। প্রথম যে খণ্ডগুলো ফেলেছে সেগুলো তো রাতের আধারে ফেলেছে, এটা নিয়ে প্রবলেম হয় না। যখন তাকে সিএনজি ড্রাইভার জিজ্ঞেস করেছে ড্রামে কি আছে বা বালতিতে কি আছে, এখানে 2টা খণ্ড সে নিয়েছিল, একটা বালতিতে এবং এটা আপনার ইয়েতে মোড়ানো ছিল, গামছাতে মোড়ানো ছিল। তখন সে বলেছে এখানে বিষাক্ত কেমিক্যাল আছে, এখানে এটা যে কোনো জায়গায় ফেলা যাবে না। আলামত হিসেবে হত্যাকাণ্ডে ব্যবহৃত চাপাতি ও শাহিনের বাইসাইকেল জব্দ করেছে আইন শৃঙ্খলা রক্ষা বাহিনী। যে ওবায়দুল্লাহ একাই খেয়েছে। স্বপন আহমেদ, সময় সংবাদ, ঢাকা। নরসিংদীতে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় প্রধান আসামি নূর মোহাম্মদ নুরা সহ 7 আসামির 8 দিনের রিমান্ড মঞ্জুর করেছে আদালত। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মোহাম্মদ মেহেদি হাসান এই আদেশ দেন। সকালে আদালতে তোলা হয় আসামিদের বাদী পক্ষে স্বপ্রণোদিত হয়ে আইনজীবী দাঁড়ালেও আসামি পক্ষের কোনো আইনজীবী ছিলেন না। 15 দিন আগে কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে ওই কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে স্থানীয় বখাটে নুরার নেতৃত্বে 5 থেকে 6 জন। এই ঘটনায় দুপক্ষের মধ্যে স্থানীয়ভাবে মীমাংসা হয়। পরে বিচার চাইলে মেয়েটিকে বাবার কাছ থেকে ছিনিয়ে নিয়ে হত্যা করা হয়। আমরা চাই এই মামলা পুলিশ যদি আন্তরিক হয়, অত দ্রুত মামলা চার্জশিট দিবে এবং যদি পুলিশ আন্তরিক হলে আমরা 6 মাসের মধ্যে মামলাটা কমপ্লিট করতে পারবো। আর আমি চাই যে এই মামলার সর্বোচ্চ সাজা হোক এবং এই মামলার সর্বোচ্চ সাজা হইল মৃত্যুদণ্ড। পাবনায় দাদি নাতনি হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধার করেছে পুলিশ। পুলিশ জানায় শনিবার রাতে দাদি নাতনি হত্যার ঘটনায় প্রধান আসামিকে ঘটনার দিনে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তার দেওয়া তথ্যে সকাল থেকে হত্যায় ব্যবহৃত অস্ত্র উদ্ধারে অভিযান চালানো হয়। পরে দুপুরে ঈশ্বরদীর দাসুরিয়ায় ভবানীপুর গ্রাম থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়। হত্যার কারণ উদ্ঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানিয়েছে পুলিশ। সাপ্তাহিক ছুটির পর প্রথম কর্মদিবসে বইমেলা প্রাঙ্গণে দর্শনার্থীর সমাগম ছিল ঢিলেঢালা। একদিকে নতুন বই হাতে লেখকের উচ্ছ্বাস, অন্যদিকে ক্রেতার সংকটে প্রকাশকের কপালে চিন্তার ভাঁজ। এমন চিত্রই দেখা গেল অমর 21 বইমেলায়। স্টলের ভেতরে থরে থরে সাজানো বইয়ের স্তূপ, যদিও নেই তেমন ক্রেতার আনাগোনা। পাঠক আসছেন, বই দেখছেন, কিন্তু কেনার ঝোঁক অনেকটাই কম। এতে করে মেলার শুরুতেই দুশ্চিন্তার ভাঁজ প্রকাশকদের কপালে। ছোট ও মাঝারি প্রকাশনীগুলোর জন্য এবারের মেলা যেন পরিণত হয়েছে এক অস্তিত্ব রক্ষার লড়াইয়ে। মেলার চাকচিক্য আর জনস্রোতের মাঝেও প্রকাশনা সংশ্লিষ্টদের মুখে নেই হাসি। মনে হচ্ছে যে ইফতারের টাকা ওঠে না। বাংলা একাডেমি যে আশা নিয়ে ঈদের আগে মেলাটি করা হচ্ছে আসলে সম্পূর্ণরূপে আমার মনে হয় এখন পর্যন্ত ব্যর্থ। আমাদের জন্য ঈদের আগে 2-2.5 লক্ষ টাকা একটা লোকসান দিয়ে এখান থেকে যেতে হবে। বইয়ের রেসপন্স একদম নেই বললেই চলে। আমি যতবার আসছি স্টলে আমি শুধুমাত্র স্টল কিপারকে দেখতে পাইছি, আর কাউকে না। সো খুব বাজে অবস্থা। প্রকাশকদের এই হতাশা সংক্রমিত হয়েছে লেখকদের মাঝেও। নতুন বই নিয়ে পাঠকদের আগ্রহ থাকলেও দিন শেষে প্রাপ্তির খাতা প্রায় শূন্য। তবে প্রাণের টানেই ছুটে এসেছেন অনেকে। তালিকার সাথে মিলিয়ে পছন্দের বই সংগ্রহ করতে ঘুরছেন স্টল থেকে স্টলে। কাশেম বিন আবু বকরের লেখা উপন্যাসগুলো আমার খুবই ভালো লাগে, এর আগেও কিনেছি। আমি এই উপন্যাসের ভিতরে নিজেকে নায়ক বলে মনে করি। আমি একজন বুক টিউবার, সোশ্যাল মিডিয়ার বিভিন্ন প্ল্যাটফর্মে আমি বই নিয়ে রিভিউ করি। তরুণরা একটু রোমান্টিক টাইপ কাব্যগ্রন্থগুলো পছন্দ করছে। সাহিত্যকে টিকিয়ে রাখতে হলে লেখকের মনের ভাষাও বুঝতে হয়।
এবারের বইমেলায় অংশগ্রহণ করেছে 549টি প্রকাশনা প্রতিষ্ঠান। এর মধ্যে বাংলা একাডেমি প্রাঙ্গণে 81টি ও সোহরাওয়ার্দী উদ্যান অংশে 468টি প্রকাশনা প্রতিষ্ঠান স্টল করেছে। তাসনিয়া নিশাত, মিম, সময় সংবাদ, ঢাকা। সাকিব আল হাসান থাকলে 2027 বিশ্বকাপের পরিকল্পনা সাজানো সহজ হবে ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজের জন্য, আর তা বাস্তব করতে সংশ্লিষ্ট সব মহলের সদিচ্ছা প্রয়োজন বলে মত তার। একদিনের ক্রিকেটে দলের হতশ্রী অবস্থা ঠিক হয়ে যাবে বলে প্রত্যাশা মিরাজের। পাকিস্তান সিরিজের আগে বিসিএল এর প্রস্তুতি নিয়ে খুশি টাইগারদের ওয়ানডে অধিনায়ক। গুঞ্জন থাকলেও সাকিব আল হাসানকে ছাড়াই পাকিস্তান সিরিজ খেলবে বাংলাদেশ। প্রাথমিক স্কোয়াড চূড়ান্ত, বিসিএল ফাইনালের পরেই দল ঘোষণা করবে গাজী আশরাফ লিপুর প্যানেল। যে সিরিজে খুব একটা পরীক্ষা নিরীক্ষা করতে চাচ্ছে না টিম ম্যানেজমেন্ট, বরং দলের লক্ষ্য এই ফরম্যাটে ছন্দে ফেরা। অবশ্য টাইগারদের করুণ অবস্থা মানতে নারাজ ওয়ানডে অধিনায়ক মেহেদী হাসান মিরাজ। তার মতে ধারাবাহিক ম্যাচের অভাবেই ফলাফল পক্ষে যাচ্ছে না তার দলের। আমরা যে ওডিআই ম্যাচগুলো খেলেছি অনেক গ্যাপে খেলেছি এবং তখন কিন্তু একটা ফোকাস ছিল যে টি-20 খেলাটা নিয়ে, এবং বেশি আমরা টি-20 খেলেছি এবং আমরা যখন ওডিআই খেলেছি অনেক গ্যাপে আমরা খেলেছি। সো ওইভাবে প্ল্যানও করা হয়নি, বাট আমার কাছে মনে হয় যে জিনিসটা যেহেতু সামনে ওডিআই অনেক লং টাইমে আমাদের যেতে হবে এবং আমাদের অনেক খেলা আছে, সো আমরা সুন্দর একটা প্ল্যান করতে পারি। মিরাজের বিশ্বকাপ পরিকল্পনায় ট্রাম্প কার্ড সাকিব আল হাসান। দেশসেরা অলরাউন্ডারকে দলে দেখতে চান এই ক্রিকেটার, আর তার জন্য সংশ্লিষ্ট মহলকে প্রয়োজনীয় উদ্যোগ নেয়ার তাগাদা দিলেন বাংলাদেশ ওয়ানডে অধিনায়ক। সাকিব ভাই থাকলে তো একটা ক্যাপ্টেনের জন্য অনেক ইজি হয়ে যায় টিম কম্বিনেশন করার ক্ষেত্রে, এবং যেহেতু এটা বোর্ডের সাথে আলোচনা চলছে, ক্রিকেট বোর্ডের ডিসিশন, এর আগেও আপনারা শুনেছেন যে সাকিব ভাইয়ের ব্যাপারে সবাই পজিটিভ আছে, বাট আমার কাছে মনে হয় যে প্রসেসগুলো আছে সেগুলো যদি সবাই হ্যান্ডেল করতে পারে তাহলে জিনিসটা ইজি হয়ে যায়। পাকিস্তান সিরিজের প্রস্তুতি হিসেবে আয়োজিত বিসিএল এর প্রশংসা করেছেন মিরাজ, যদিও এই টুর্নামেন্টে তারকা খচিত দল নিয়েও ব্যর্থ তার নেতৃত্বাধীন সাউথ জোন। মিরাজের পারফরমেন্সও ছিল হতাশাজনক। বগুড়ার যেখানে খেলা হয়েছে ওখানে 300 রানের স্কোর হয়েছে, বাট আমি অনেক হ্যাপি যে এরকম বড় স্কোর হচ্ছে, ব্যাটসম্যানরা রান পাচ্ছে এবং সবাই একটা কম্পিটিশনের ভিতরে আছে। সো আমার কাছে মনে হয় এরকম যদি কম্পিটিশন থাকে দেশের ক্রিকেট আরও অনেক ডেভেলপ হবে। বিসিএল ফাইনালের পর আরও একটা প্রস্তুতি ম্যাচের সুযোগ পাচ্ছে বাংলাদেশ। বিসিএল এর পারফরমারদের বিপক্ষে একটা ওয়ানডে খেলবে মেহেদী হাসান মিরাজরা। সাব্বির মিথুন, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরও একবার। খামেনির মৃত্যুতে ইরান জুড়ে আর্তনাদ। সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদও নিহত। যুক্তরাষ্ট্র ইসরায়েল তেহরানের পাল্টাপাল্টি হামলা অব্যাহত। ইরানের হামলায় আমিরাতে এক বাংলাদেশি নিহত। কুয়েত বিমানবন্দরে আহত 4। প্রবাসীদের নিরাপত্তায় গুরুত্ব প্রধানমন্ত্রীর। ফ্লাইট বাতিলে ভোগান্তি কমানোর চেষ্টা। এবং যে কোনো দুর্যোগ পরবর্তী ক্ষয়ক্ষতি মোকাবেলায় করণীয় ঠিক করার নির্দেশ প্রধানমন্ত্রীর। শীর্ষ সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে ব্যবস্থার হুঁশিয়ারি স্বরাষ্ট্রের। এই ছিল রাতের সময়ের এখনকার আয়োজন। এরপর দেখবেন সম্পাদকীয়। সঙ্গেই থাকুন সময়।